ঠিক আছে সায়মা, এখন থেকে তোমাকে কোয়েশ্চেন গুলা করবো, ওকে? আচ্ছা, সো এখন এখানে মধ্যে আমরা শুরু করি। আমরা ওয়েবস এর এতদিন যে লাস্ট 2 উইকস ধরে আমরা ওয়েবস এর রিভিশন করতেছিলাম, যে আমরা সানডেটা ডেডিকেট করেছি ফর ইউনিট 2, দেন টিউসডেটা হলো ফর ইউনিট 3, কি বলে ইউনিট 1, আর থার্সডেটা হলো আমাদের ইউনিট 3 এর জন্য, তাই না? আরে প্রায়োরিটি ওইটা দেখাইতেছি কিসের প্রায়োরিটি কেমন, ওকে? সো এখন আমাদের আগের পার্ট গুলো অলরেডি রিভিশন করা হয়ে গেছে। তো আমাদের ওয়েবস এর আজকে লাস্ট পার্ট টুকু বাকি, পোলারাইজেশন। এই পোলারাইজেশনের এইটুকু শেষ করার পর দেন উই উইল স্টার্ট কোয়ান্টাম ফিজিক্স, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এন্ড এভরিথিং, ওইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করা শুরু করব। সো লেটস স্টার্ট। আচ্ছা, সো পোলারাইজেশনের এখানে প্রথমেই একটা ব্যাপার বলে রাখতেছে সাইমা, দেখো তো কি জিনিস, যে ইট অনলি অ্যাপ্লাইজ টু ট্রান্সভার্স ওয়েভ। এই জিনিসটা কেন রিক্তি বলতে পারবা, যে পোলারাইজেশন শুধু ট্রান্সভার্স ওয়েভেরই কেন হয়, লংজিটিউডিনাল ওয়েভের হয় না কেন? ভাইয়া এখন তো নতুন স্টুডেন্ট আছে, একটু ওদেরকেও আস্ক করো। আচ্ছা ঠিক আছে, ওকে মুয়াজ, দেখে তুমি বলো যে পোলারাইজেশন শুধু ট্রান্সভার্স ওয়েভের কেন হয়? এটা অল ডিরেকশন ভাইব্রেশন থাকে অলরেডি, অল ডিরেকশনে ভাইব্রেশন থাকে, মানে এটা পারপেন্ডিকুলার থাকে। ভেরি গুড, পারপেন্ডিকুলার। বেসিক্যালি এটা ছিল আমাদের মেইন কথাটা, যে তোমার নরমালি আনপোলারাইজড লাইট কোনটা? আনপোলারাইজড লাইট হলো ওইটা যার নাকি কি মোর দ্যান ওয়ান প্লেনে কি করবে, অসিলেশন গুলো এক্সিস্ট করবে, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটাকে ট্রান্সভার্স ওয়েভের জন্য স্পেসিফিক্যালি ব্যাপারটা মজার, বিকজ এখানে কি থাকতেছে, তোমার যদি একটা সিঙ্গেল প্লেনও থাকে, যে জাস্ট একটা প্লেনের অসিলেশন থাকে, যে আমরা কি করলাম, এই আনপোলারাইজড লাইটটাকে একটা পোলারাইজারের ভিতর দিয়ে নিয়ে গেলাম। তো একটা আনপোলারাইজড লাইটকে পোলারাইজারের ভিতর দিয়ে নিয়ে গেলে কি হবে, সে পোলারাইজড হয়ে যাবে না? যে প্লেন পোলারাইজড হয়ে যাবে মানে কি, একটা সিঙ্গেল প্লেনে চলে আসবে তার অসিলেশন। সো আমরা তার অসিলেশনটা কোন প্লেনে নিয়ে আসলাম? ভার্টিক্যাল প্লেনে নিয়ে আসলাম, ঠিক আছে? নাও হোয়াট হ্যাপেন্স, দেখো এখন আমি যদি এরকম ইনক্লাইন করে রাখি, এটার ভিতর দিয়ে কোনো ওয়েভ পাস করবে নাকি করবে না, কি মনে হয় মুয়াজ? বুঝিনি, আর বলো। এইটা ফার্স্টে আনপোলারাইজড লাইটটা ছিল, তাই না? হ্যাঁ, আনপোলারাইজড লাইটটা প্রথমে কি করলো, একটা ভার্টিক্যাল পোলারাইজারের ভিতর দিয়ে গেল, যে P1, ওকে? তো এটা হলো পোলারাইজার নাম্বার হ্যাঁ, 1। যেটা প্যারালাল থাকবে সেটা পাস করবে। তো তাহলে এই ভার্টিক্যাল ডিরেকশনে প্যারালাল যেটা, ওইটা পাস করলো, ঠিক আছে? এখন আমি সেকেন্ড আরেকটা পোলারাইজার রাখলাম, এই যে P2, দেখতে পাইছো আরেকটু রাইটে আর কি। তো এই হ্যাঁ, পোলারাইজারের ভিতর দিয়ে কি আমাদের এই ওয়েভটা পাস করতে পারবে নাকি পারবে না, কি মনে হয়? অ্যাঙ্গেলে আছে তাহলে কম্পোনেন্টস পাস করবে। এক্সেলেন্ট, যেহেতু এটা একটা অ্যাঙ্গেলে আছে এন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না, তো তার মানে কি সাম অফ দা কম্পোনেন্টস উইল পাস থ্রু। তো তার মানে লাইটের ব্রাইটনেসটা অর এনার্জিটা কমে যাবে, বাট সাম অফ ইট উইল অ্যাকচুয়ালি গো থ্রু দা পোলারাইজার। কিন্তু আমি যদি পোলারাইজারটাকে এরকম না রেখে কি করতাম, একদম হরাইজন্টাল রাখতাম, তো তার মানে তখন কি হইতো, সবগুলা ব্লক হয়ে যেত, তাই না? ভেরি গুড, তুমি তো অনেক ভালো মতন শিখে আসছো। তো তাহলে পরে তোমার এগুলো বুঝতে আই হোপ কোনো রকমের প্রবলেম হবে না, ওকে? আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখি যে ট্রান্সভার্স ওয়েভস কোনগুলাকে বলি আমরা, যে নরমালি লাইট ওয়েভস এন্ড অল আদার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস ক্যান হ্যাভ ভাইব্রেশনস অন মোর দ্যান ওয়ান প্লেন with all the planes containing or intersecting at the line representing the direction of propagation। এই জিনিসটা তোমাদেরকে নরমাল ক্লাসের সময় আলাদা আলাদা করে দুইটা অ্যান্সার লিখে দিছিলাম, মনে আছে? যে তুমি যদি প্লেন নিয়ে কথা বলো তাহলে একটা টাইপের চয়েস অফ ওয়ার্ডস আমাদের ইউজ করা লাগবে, আর যদি তুমি ডিরেকশন অফ ভাইব্রেশন নিয়ে কথা বলো তখন আমাদের আরেকটা স্পেসিফিক চয়েস অফ ওয়ার্ডস নিয়ে লেখা লাগে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে আমাদের বেসিক্যালি আমরা লিখি এরকম, a plane polarized wave
has oscillations in a single plane but the plane includes, ঠিক আছে, যেই প্লেনে অসিলেট করতেছে ওই প্লেনটা কি ইনক্লুড করবে, ডিরেকশন অফ মোশন আর ডিরেকশন অফ প্রপাগেশনটাকে ইনক্লুড করবে, যে ওই প্লেন অফ অসিলেশনের মধ্যে ডিরেকশন অফ মোশন অফ দা ওয়েভ কি থাকা লাগবে, প্রেজেন্ট থাকা লাগবে। ওকে, বাট দা প্লেন ইনক্লুডস the direction, or more specifically direction না বলে এরকম বলা যায় যে plane of oscillation or plane of movement আর কি, so includes the direction of propagation of the wave। আর এখানের মধ্যে আমরা কি নিয়ে লিখলাম রিক্তি, এখানে আমরা প্লেন নিয়ে লিখছি, তো প্লেনের জন্য আমাদের অ্যানসারটা কি, ইট ইনক্লুডস দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ দ্য ওয়েভ। আর যখন নাকি আমরা ডিরেকশন অফ অসিলেশন নিয়ে ডিরেকশন অফ ভাইব্রেশন নিয়ে কথা বলবো, যে প্লেন না বলে কি বলতেছি, ডিরেকশন নিয়ে বলতেছি, তখন আমরা কি লিখতাম, তখন আমরা লিখবো এমন একটা জিনিস, a plane polarized wave has oscillation in a direction perpendicular to the direction of wave propagation। ঠিক আছে, তো আমাদেরকে অসিলেশনের ডিরেকশন নিয়ে যখন নাকি অ্যানসার বলতে বলবে, তখন আমরা কি বলবো, যেই অসিলেশনটা আমাদের প্রেজেন্ট থাকুক ওই অসিলেশনটা কি হবে নাবিল, the direction of oscillation will be perpendicular to the direction of wave propagation। আর যখন নাকি আমরা প্লেন নিয়ে কথা বলবো, প্লেন মানে কি, প্লেন কিন্তু একটা 2D সারফেস, তাই না, তো তাহলে ওই 2 ডাইমেনশনাল সারফেসটাতে আর ওই প্লেনের মধ্যে কি করবে, ওয়েভটা অসিলেট করবে, এন্ড ওই প্লেনের মধ্যে কাকে প্রেজেন্ট থাকা লাগবে, ওই প্লেনের মধ্যে আমাদের ডিরেকশন অফ প্রপাগেশন অফ দা ওয়েভ অর ডিরেকশন অফ প্রপাগেশন অফ এনার্জি, ঠিক আছে, ওই জিনিসটাকে আমাদের ইনক্লুডেড রাখা লাগবে। যদি এটা না থাকে তো তাহলে পরে কিন্তু ওয়েভটা এক্সিস্ট করবে না। ব্যাপারটা কেমন দেখাই, মনে করো এই প্লেনে, এমন একটা ইনক্লাইন্ড প্লেনে ওয়েভটা অসিলেট করতেছে, এরকম একটা ইনক্লাইন্ড প্লেনে অসিলেশনটা প্রেজেন্ট, কিন্তু তোমার ওয়েভের ডিরেকশন অফ মোশনটা হলো কি, ওয়েভের ডিরেকশন অফ মোশন হলো এই প্লেনের বাইরে, তো এই প্লেনের বাইরে ডিরেকশন অফ মোশন আর এই প্লেনের মধ্যে অসিলেশন, এটা থাকলে কিন্তু আমাদের ওয়েভ আসলে এক্সিস্টই করে না। ঠিক আছে, আমাদের ওয়েভ থাকার জন্য কি থাকতে হবে, যেই প্লেনে ওয়েভটা আছে ওই প্লেনেই অসিলেশনটা হইতে হবে। ওকে, তো এই ব্যাপারগুলো আমরা নরমাল ক্লাসে এরকম শিখছিলাম, এটা আমাদের এত বেশি আলাদা করে জানা লাগবে না, জাস্ট এরকম দুইটা সেট অফ অ্যানসার তোমরা মার্ক স্কিমের মধ্যে পাবা। মার্ক স্কিম গুলো নিয়ে আমরা যখন স্টাডি করব তখন আমরা এগুলো আরো দেখবো ডিটেইলস। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে আমরা দেখি, যে light which vibrates in multiple planes is called unpolarized light। এটা ভাইব্রেশনস লিখছে বলে ভাইব্রেটস হবে। light which vibrates in multiple planes is called unpolarized light, এটা আমরা জানি, মাত্রই বলে আসছি। আর যে নাকি একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করে বা ভাইব্রেট করে তাকে আমরা কি বলবো, প্লেন polarized light, whereas if the vibrations are in a single plane it is called plane polarized light। ওকে, তো এইগুলা আমাদের বেসিক জিনিস, এগুলাতে মনে হয় না কারো কোনো কনফিউশন আছে। লামিয়া, বুঝতে পারতেছো না এগুলা? জি ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, এই যে আমাদের অরেঞ্জ, রেডিশ কালার, ব্লুইশ কালার, গ্রিনিশ কালার, এই যতগুলো আমাদের কি আছে, ডিরেকশন অফ অসিলেশন, তাই না, এই যে এই জায়গাটায়। কিন্তু
এই যে আমাদের পোলারাইজারটার ভিতর দিয়ে পাস করার পরে শুধু কে পাস করতেছে দেখছো? শুধু রেড কালারটা পাস করতে পারতেছে, বাকিগুলাও কিন্তু পাস করতেছে। তাদের কি পাস করতেছে বলতো মুয়াজ? কম্পোনেন্টস গুলি, তাই না? যেহেতু তার একটা হ্যাঁ ওটা অ্যাঙ্গেলে আছে, তাদের স্পেসিফিক কয়েকটা কম্পোনেন্ট কি করবে, সাম অফ দেয়ার কম্পোনেন্টস উইল অ্যাকচুয়ালি হ্যাভ আ প্যারালাল কম্পোনেন্ট টু দা ওপেনিং, যে যেই ডিরেকশনে ওপেনিংটা আছে ওই ওপেনিং দিয়ে কিছু কিছু ওয়েভের কম্পোনেন্ট কি করতে পারবে, পাস করতে পারবে। সো তারা এখানে মধ্যে কি বলতেছে দেখো, there are several methods through which light can be polarized। আমাদের অনেকগুলো ওয়ে আছে, একটা পোলারাইজার ইউজ করে, একটা রিফ্লেকশন রিফ্র্যাকশন ইউজ করে, তো এরপর আরেকটা আছে আমাদের লিকুইড দিয়ে, ঠিক আছে, যে প্লেন অফ পোলারাইজেশনকে আমরা রোটেট করতে পারি সুগার সলিউশন দিয়ে। তো ওগুলো আমরা দেখবো। তো এখন এখানে আমাদের ফার্স্টে কি বলতেছে দেখো, there are several methods through which light can be polarized। কেমন? প্রথমটা পোলারাইজিং ফিল্টার বা পোলারয়েড ইউজ করে। কি হয় এখানে মধ্যে, in a polaroid long molecules are lined up so that oscillations in a particular or single plane can pass through। তো তাহলে কতগুলি মলিকিউলের ওরিয়েন্টেশন দিয়ে এই কাজটা করা হয়। তোমরা যখন নাকি A2 তে উঠবা, A2 তে উঠে কেমিস্ট্রিতে তোমরা কয়েকটা এরকম কম্পাউন্ডস দেখবা। তোমরা ইয়ে নিয়ে তো অলরেডি পড়ছো, কি বলে এই নামটা কি তোমরা শুনছো? এনানশিওমার। এই টার্মটা কেউ শুনছো অর্গানিক কেমিস্ট্রিতে? আচ্ছা, না শুনলে সমস্যা নেই, এটা অ্যাকচুয়ালি A2 এর জিনিস। তো আগে থেকে শুনলে ভালো, যারা নাকি বায়োলজি নিয়ে পড়ছো তাদের তো এইটা শোনার কথা। ল্যাকটোজ নামে তো, ল্যাকটোজ মানে তো জানো কি, আর ল্যাকটিক অ্যাসিড কি জিনিস? আমি বায়োলজি পড়ি নাই, কিন্তু এটা আমি কেমিস্ট্রিতে শিখছি A2 তে উঠে। এর আগে জীবনে ল্যাকটিক অ্যাসিড এটা আমি বায়োলজিতে কখনো শুনি নাই আর কি, বিকজ বায়োলজি ছিলই না আমার। ওকে, সো এখন তাদের মধ্যে একটা মজার ব্যাপার আছে, দে হ্যাভ অপটিক্যাল প্রপার্টি, বুঝছো? যে এরকম স্পেসিফিক কতগুলি অর্গানিক কম্পাউন্ড আছে যাদের ভিতর দিয়ে লাইট পাস করলে লাইট কি হয়ে যায়, পোলারাইজ হয়ে যায়। তো ওইরকম কতগুলি মলিকিউল কি করা হয়েছে, ওইরকম কতগুলি মলিকিউল এখানে মধ্যে লাইন আপ করা হয়েছে, যে মলিকিউল গুলা কি করবে, শুধু স্পেসিফিক একটা প্লেনের ওয়েভকে পাস করতে দিবে বা অসিলেশনকে পাস করতে দিবে, বাকিগুলাকে ব্লক করে দেয়। তো পোলারয়েড ফিল্টার কিভাবে বানানো হয় এটা আমাদের জানা দরকার নেই, জাস্ট তোমাদেরকে এমনিতে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে তাদের অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। তো বলতেছে কি, যে দিস প্লেন ইজ অফেন রেফার্ড টু অ্যাজ দ্য ফিল্টার প্লেন অফ দ্য পোলারয়েড। ফিল্টার প্লেন মানে কি, যে যেই প্লেনটা ওপেন আছে, যে যেই দিক দিয়ে পাস করতে পারবে। তো বলতেছে কি, টু পোলারয়েড পিসেস দ্যাট হ্যাভ their filter aligned at 90 degrees to each other will allow no light to pass through। মানে একটা ফিল্টার ওপেনিং হলো ভার্টিক্যাল আর একটা হলো হরাইজন্টাল। সো তাদের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত মারিয়া? 90 ডিগ্রি না? সো তাহলে এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি ক্রসড পোলার। মানে কি ক্রস মানে কি, এইটা মানে 90 ডিগ্রি। তো যদি দুইটা অ্যাডজাসেন্ট পোলারাইড ফিল্টারের মধ্যে কি থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রিলেশনশিপ থাকে, সো হোয়াট উইল হ্যাপেন, ইট উইল অ্যাকচুয়ালি ব্লক অল দা লাইট ইন দা সেকেন্ড পোলারাইড। প্রথমটার ভিতর দিয়ে তো পাস করলো, কিন্তু সেকেন্ডটায় যায় কি হয়ে যাবে, সবগুলি ব্লক হয়ে যাবে। বিকজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি কখনো কোনো কম্পোনেন্ট হয় রিক্তি? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম্পোনেন্ট কত, জিরো না? হ্যাঁ তো ভাইয়া। তাহলে ওই জিনিসটার জন্য আমাদের কি করবে না, ভার্টিক্যাল ওপেনিং দিয়ে পাস করা কোনো ওয়েভ হরাইজন্টাল ওপেনিং দিয়ে ঠিক পরের সময় পাস করতে পারবে না। ওকে, তো এখন এখানে কি বলতেছে দেখো, when unpolarized light passes through one polaroid its intensity is cut by how much, 50%। তো তাহলে 50% of its energy actually decreases। তো তখন কি হয়ে যাবে, লাইটের ব্রাইটনেস কমে যাবে। ওকে, তো এমন টাইপের ব্যাপার হয়। তো এই ব্যাপারটা নিয়ে তো আমরা একটু আগে যা পড়ে আসছি ওইটাই, জাস্ট এখানে সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে দেখানো আছে। তো এই ডেমনস্ট্রেশনটা দেখলে আরো ইজিলি বুঝে যাওয়া যায়। আমরা তো নরমালি 3 ডাইমেনশন আঁকতে গেলে খুবই কষ্ট, তো এরকম যদি অ্যানিমেশন দেখি তো এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি কি করতেছে, বুঝতে হেল্প করতেছে যে আমাদের অ্যাকচুয়ালি কোন প্লেন অফ অসিলেশনটা পাস করতে পারতেছেন, বাকিগুলার ওরিয়েন্টেশন কেমন, তাই না? এখন এখানে মধ্যে দেখো পোলারাইজেশনের আরো যে মেথড গুলি কি কি, রিফ্লেকশন দিয়ে পোলারাইজেশন মেথডস কন্টিনিউড রিফ্লেকশন। কি বলতেছে,
Unpolarized light contains equal vertical and horizontal oscillation components. মানে এই আনপোলারাইজড যে লাইটটা আছে তার কি আছে ইকুয়াল অ্যামাউন্ট অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, বুঝছো? তো তখন কি করবে এখানের মধ্যে যখন নাকি রিফ্লেকশনটা হয়, এই যে আনপোলারাইজড লাইট কিন্তু এইটা, তাই না? এই আনপোলারাইজড লাইট কি করতেছে রিফ্লেক্টিং সারফেসের এখানে আসলো। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? এই রিফ্লেক্টিং সারফেসে এসে হচ্ছেটা কি? প্যারালাল টু দ্য রিফ্লেক্টিং সারফেস, যে প্যারালাল টু দ্য রিফ্লেক্টিং সারফেস হোয়াট ইজ হ্যাপেনিং? হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি, যে আমাদের রিফ্লেক্টিং সারফেসটা হরাইজন্টাল না, সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট গুলা বা হরাইজন্টাল যেই প্লেন গুলা, ওই প্লেন অফ অসিলেশন গুলি কি করতেছে রিফ্লেক্টেড ব্যাক। আর পারপেন্ডিকুলার, এই যে দেখো নিচে দিয়ে ভিতর দিয়ে দেখতেছো কয়টা যে ওয়েভ আসতেছে সাইমা, তো এই যে ভিতর দিয়ে যে ওয়েভ গুলা চাইতেছে ওইগুলা কি তারা হলো পারপেন্ডিকুলার প্লেনে অসিলেট করতেছে। তো প্যারালেল টু দা রিফ্লেক্টিং সারফেস কি করবে রিফ্লেকশন হয়ে প্যারালেল প্লেনের গুলা যাবে, আর ভিতর দিয়ে কোনগুলা যাবে রেস্ট অফ দেম, মানে কি পারপেন্ডিকুলার গুলি। এই যে বলতেছে এটা কি দেখো, when light hits a reflecting surface to some extent the vertical oscillations are refracted, মানে ভার্টিক্যাল প্লেনে যে অসিলেশনস গুলি হচ্ছে তারা কি হয় রিফ্র্যাক্ট হয়ে নিচে চলে যায়, while horizontal oscillations are reflected, মানে রিফ্লেক্টিং সারফেসের প্যারালেল যে সব কম্পোনেন্ট গুলি আছে বা যে প্লেনটা আছে ওই প্লেনটা কি করবে রিফ্লেক্ট ব্যাক হবে। তো তখন কি হয়ে যায় এটাকে বলা হয় পার্শিয়াল পোলারাইজেশন, যে রিফ্লেক্ট যেটা করতেছে ওটা হলো হরাইজন্টালি পোলারাইজড, আর রিফ্র্যাক্ট যেটা করতেছে মানে নিচে যেটা যাচ্ছে ওটা কি হচ্ছে ভার্টিক্যালি পোলারাইজড। ওকে, তো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মুয়াজ এগুলা তো পড়ছো তাই না? এগুলো স্টুডেন্ট হ্যাঁ বুকের ভাইয়া। মধ্যে অনেক সুন্দর মতো আছে। ওকে, হ্যাঁ এরপর আমরা দেখি পোলারয়েড গ্লাসেস, তাদের কাজটা কি? মেক ইউজ অফ দিস। কেমন? as their filter plane is aligned vertically, সো তাহলে ফিল্টার প্লেন গুলো ভার্টিক্যালি অ্যালাইন করা, সো তাহলে এখানে থেকে লাভটা কি হয়? আমরা যখন নাকি রাস্তার দিকে তাকাই বা যখন নাকি অন্য কোনো রিফ্লেক্টিং সারফেসের দিকে তাকাই, সূর্যের আলো আছে না, সূর্যের আলো তো গ্লেয়ার অনেক বেশি, তো এই রিফ্লেকশনটা যখন নাকি আমাদের চোখে আসে তখন আমাদের কি সূর্যের এই গ্লেয়ারের জন্য আমরা অ্যাকচুয়াল জিনিসটাকে ঠিক মতো কি করতে পারি না, দেখতে পারি না। কিন্তু আমরা যদি কি করে রাখি কুল শেডস পরে রাখি, ঠিক আছে, চোখে যদি সুন্দর আমরা চশমা পরে থাকি, চশমাগুলোর মধ্যে কি থাকে এরকম ভার্টিক্যালি অ্যালাইনড পোলারয়েড ফিল্টার লাগানো থাকে পোলারয়েড গ্লাসে। সো হোয়াট হ্যাপেন্স, রিফ্লেক্ট করে কোনটা আসতেছে হরাইজন্টালি পোলারাইজড যে ওয়েভটা আসতেছে, যে সানের যে গ্লেয়ারটা, ওই গ্লেয়ারটা কি হয়ে যাবে ব্লক হয়ে যাবে না? তো তাহলে গ্লেয়ারটা তখন আমাদের সানগ্লাসের এখানে ব্লক হয়ে যায়, এন্ড গ্লেয়ার বাদে বাকি যে জিনিসগুলো আসে তো তখন ওইটা কি করতে পারি আমরা সুন্দর মতো অবজার্ভ করতে পারি। তোমার তো তাহলে সুপার পাওয়ার আছে মারিয়া, এরকম সানের গ্লেয়ারও তোমার চোখের মধ্যে লাগে না। সো তাহলে এখানের মধ্যে বলতেছে এটা কি দেখো, যে as their plane is aligned vertically the reflected glare from the water surface is blocked, সো তখন আমরা কি করতে পারি সুন্দর মতো ওই সারফেসের নিচে কি আছে ওই সব ব্যাপারগুলা দেখতে পারি। ওকে, তো এগুলা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে নাবিল, জেরিন? না ভাইয়া। ওকে, আনপোলারাইজড ওয়েভ রিফ্লেক্ট হয় শুধু হরাইজন্টাল পার্টটা নাকি? হরাইজন্টাল পার্টটা রিফ্লেক্ট করে আর এখানে নিচে যেটা যায় বুঝছো মুয়াজ, এটা ভার্টিক্যালটা। হ্যাঁ নিচে তো ভার্টিক্যালটা গেল, দেন নিচে যে হ্যাঁ সে আবার কি করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, কিছু ওয়েভ আবার হ্যাঁ এরকম হ্যাঁ উপরে ফেরত আসে, তো তখন ওইটা আমরা এসে পড়ে, ভিতরের জিনিসটা দেখতে পাই, বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ওকে, দেন ফাইনালি পোলারাইজেশন মেথড নাম্বার 4 বেসিক্যালি এটা, যে অপটিক্যাল অ্যাক্টিভিটি। এখানের মধ্যে কাজটা কি, সে কিন্তু লাইটকে পোলারাইজ করবে না, বুঝছো? হায় আল্লাহ, রিক্তে এসব বলে না। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি লেটস সি, যে পোলারাইজেশন মেথডের এখানে আমরা বেসিক্যালি পোলারাইজ করব না, আমরা কি করব অলরেডি পোলারাইজ হয়ে আছে, বুঝছো, যে অলরেডি একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করতেছে, বাট হোয়াট উই উইল ডু, ওই সিঙ্গেল প্লেনটাকে আমরা কি করতে পারি
ম্যানিপুলেট করতে পারি, যে যত ডিগ্রি ইচ্ছা তত ডিগ্রিতে বাঁকাইতে টাকাইতে পারি। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখো, কি বলতেছে, অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস সাচ এস সুগার সলিউশনস, ওই যে যেরকম ল্যাকটিক অ্যাসিডের কথা বললাম না, ওরকম অনেকগুলো এরকম সলিউশন আছে যারা কি করতে পারে, যারা প্লেন অফ অসিলেশন কে এরকম রোটেট করাইতে পারে। ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স খেয়াল করো, এই আনপোলারাইজড লাইট আসতেছে, পোলারাইড ফিল্টারের ভিতর দিয়ে গেল, এটা কি ভার্টিক্যাল ওপেনিং, সো তাহলে শুধু কোন প্লেনের অসিলেশনটা পাস করবে, ভার্টিক্যাল প্লেনের অসিলেশনটা পাস করবে, করলো, ভার্টিক্যাল আছে, একটু বাঁকাইলো, আর একটু বাঁকাইলো, আর একটু বাঁকাইলো, আর একটু বাঁকাইছে, আর একটু বাঁকাইছে, দেন এই বাঁকানো ওয়েভটা বের হলো। আচ্ছা, এটা বাঁকাইলো কেন? আমরা তো ভিতরে কোনো কিছু রাখি নাই, কি রাখছি, জাস্ট চিনিগুলায় পানির মধ্যে চিনিগুলায় এই সিলিন্ডারের মধ্যে ভরে রাখছি। তো তাহলে এটা এসে কি করলো, আমাদের লাইটটাকে এরকম ঘুরাই দিছে। এখানে একটা প্রথমে কোয়েশ্চেন জিজ্ঞাসা করি, খেয়াল করো, এই কোয়েশ্চেনের অ্যান্সার মারিয়া দিবা। ওকে মারিয়া, এখানের জন্য খেয়াল করো, তোমার জন্য ইজি কোয়েশ্চেনটা করতেছি, পরে একটা হার্ড কোয়েশ্চেন করবো আরেকজনের জন্য, ঠিক আছে? তা এখন এখানে বলো, কোন ওয়েভ কি পাস করবে? ভার্টিক্যালটা করবে। ভার্টিক্যালটা করবে, আর বাকিগুলোর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি করবে। তো তাহলে হ্যাঁ। ফাইনাল ওয়েভটা হবে দেখতে এরকম, রাইট? আচ্ছা, এখন একটা হরাইজন্টাল ওপেনিং ওয়ালা পোলারাইড ফিল্টার রাখলাম, এখন কি কোনো ওয়েভ পাস করবে? না। নো ওয়ে। ঠিক আছে, ভালো কথা। তো এখন কঠিন কোশ্চেনটা কাকে করব? কঠিন কোশ্চেনটা করব জেরিনকে। ঠিক আছে, জেরিন বলবা, এই আমাদের প্রথমে একটা আনপোলারাইজড লাইট আসতেছে, এই ভার্টিক্যাল ওপেনিং, তো তাহলে কোন ওয়েভটা পাস করবে? ভার্টিক্যালটা আর বাকিগুলোর কম্পোনেন্ট। পার্টিকুলার ভার্টিক্যাল কম্পোনেন্টটা, ভেরি গুড। এখন আমি এই হরাইজন্টাল লাইটটা রাখবো কিন্তু পরে, ঠিক আছে? এখন আমি কি করলাম, এমন একটা পোলারাইড ফিল্টার রাখলাম, এখন কি কোনো ওয়েভ পাস করবে? হ্যাঁ, করবে তো। কোনটা? করবে। কোনটা? যেই ওপেনিংটা আছে ওই ওপেনিং এর প্যারালেল যে কম্পোনেন্টটা হয়, এই যে আমাদের অসিলেশনটা আছে, এই অসিলেশনের একটা কম্পোনেন্ট হবে না এই ওপেনিং এর প্যারালেল, হ্যাঁ, তাহলে ওইটা পাস করবে না। ওইটাই। আচ্ছা, এখন এই ওয়েভটা এই পোলারাইড ফিল্টারের মধ্যে আসলো, এখন কি কোনো ওয়েভ পাস করবে? না। এখন কিন্তু এখানের মধ্যে যে ওয়েভ পাস করবে, দেখো এটা কি ইনক্লাইন্ড না? সো ডিরেকশন অফ অসিলেশন আর ডিরেকশন অফ ওপেনিং, তাদের মধ্যে কি 90 ডিগ্রি রিলেশনশিপ? আমরা ওয়েভটা কি ফেলছি না? তো তার মানে কম্পোনেন্ট পাস করবে নাকি জেরিন? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তো তাহলে কোন কম্পোনেন্ট পাস করবে? হরাইজন্টাল যে কম্পোনেন্টটা, ওই হরাইজন্টাল কম্পোনেন্ট পাস করবে, তাই তো? এই ব্যাপারটা কি বললাম সবাইকে বুঝতে পারছো? এই ব্যাপারটা কোয়েশ্চেনটা আমি আরেকবার জিজ্ঞাসা করি, এবার কে বলবা? নাবিল। নাবিল বলো। তো মনে করো প্রথমে, সরি, ভার্টিক্যাল ওপেনিং, ঠিক আছে? তো ভার্টিক্যাল ওপেনিং ওলা এটার ভিতর দিয়ে গেল, তো কে পাস করবে? শুধু ভার্টিক্যাল প্লেনের অসিলেশনটা পাস করলো। ওকে নাবিল? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। এখন এরকম একটা প্লেন, এখন কি কোনো ওয়েভ পাস করবে? হ্যাঁ ভাইয়া, যাবে। কোনটা? ওই যে প্যারালাল যেটা, ওটা। প্যারালেল যে কম্পোনেন্টটা, ওইটা। আচ্ছা, এখন আমি দিলাম আবার ভার্টিক্যাল, এখন কি কোনো ওয়েভ যাবে? কম্পোনেন্ট যাওয়ার কথা। Yes, the vertical component will pass. তো এরপরে আমি এখন দিলাম আবার এরকম অ্যাঙ্গেলে, এখন কি কোনো ওয়েভ যাবে? হ্যাঁ ভাইয়া, যাবে। এখন আবার এই কম্পোনেন্টটা পাস করবে, এখন আমি দিলাম আবার হরাইজন্টাল, এখন কি কোনো ওয়েভ যাবে? না, এটা যাবে না। এটাতেও যাবে, যে দেখো ওপেনিং আর অসিলেশন ডিরেকশন এই দুটাকে কম্পেয়ার করবে অলওয়েজ, ঠিক আছে?
তো ওপেনিং আর যে কম্পোনেন্টটা আছে তাদের মধ্যে রিলেশনশিপ কে 90 ডিগ্রি নাকি না? ও বুঝছি, তো কম্পোনেন্ট যাবে। এক্সেলেন্ট। তো তাহলে এইটা হলো আমাদের মেইন কনসেপ্টটা। সাইমার কি মনে পড়ছে যে কখন কখন আমাদের ওয়েভ পাস করবেন, কখন কখন করবে না? ওকে, তো এখন তাহলে আমরা আরেকবার একটু টেস্ট করে নেই, ঠিক আছে? তো এখন এর অ্যান্সারটা দিবা রিক্তি, ঠিক আছে? ফার্স্টে ভার্টিক্যাল প্লেন দিয়ে পাস করলো, এখন এই প্লেনে রাখলাম, এখন কি কোনো ওয়েভ পাস করবে? হ্যাঁ ভাইয়া করবে, কোনটা? প্যারালাল কম্পোনেন্টটা। প্যারালাল কম্পোনেন্টটা। এখন আমি রাখলাম হরাইজন্টাল, এখন কি কোনো ওয়েভ পাস করবে? হ্যাঁ ভাইয়া। তো তাহলে তোমার কারেন্ট যেই প্লেন অফ অসিলেশন আর সামনের পোলারয়েডের যে ওপেনিং, এই দুইটাকে তুমি অলওয়েজ কম্পেয়ার করবা, বা এই দুইটাকে কম্পেয়ার করবা একই কথা, যে প্রিভিয়াস ওপেনিং আর যার ভিতর দিয়ে যাবে ওই ওপেনিং, এই দুটো ওপেনিং এর মধ্যে তুমি টেস্ট করবা যে তাদের মধ্যে কি 90 ডিগ্রি রিলেশনশিপ নাকি না। যদি 90 ডিগ্রি রিলেশনশিপ হয় সো তাহলে ব্লক হয়ে যাবে। 90 ডিগ্রি ছাড়া যে কোনো অ্যাঙ্গেল হইলে কি হবে, অল্প হইলেও কোনো একটা কম্পোনেন্ট কি করবে, পাস করবে। ওকে হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে আমরা ফাইনালি এখন ব্যাপারটা দেখি। তো এই আমার ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে প্লেস করা একটা ফিল্টার, আর এন্ড অফ দা সিলিন্ডারে হরাইজন্টালি প্লেস করা আমাদের একটা ফিল্টার। মাঝে দিয়ে কি আছে, সিলিন্ডার আছে। সিলিন্ডারে আমরা যা মন চায় তাই রাখতে পারি। এখন কি হইলো, তুমি তো সিলিন্ডারে কোনো কি রাখো নাই সাইমা, তুমি কি সিলিন্ডারে কোনো পোলারাইড ফিল্টার রাখছো? তুমি তো সিলিন্ডারের ভিতরে কোনো পোলারাইড ফিল্টার রাখো নাই। তোমার পোলারাইড ফিল্টার আছে কিন্তু দুইটাই, কোনটা কোনটা, ভার্টিক্যালটা আর হরাইজন্টালটা, তাই না? তো প্রথমে যখন নাকি ভার্টিক্যাল পোলারয়েড দিয়ে গেল তখন কি হলো, ভার্টিক্যালি যেই প্লেন গুলা আছে ওই প্লেন গুলা জাস্ট পাস করতে পারলো, তাই না? নাও হোয়াট ইউ উইল এক্সপেক্ট, যে নরমালি মানুষজন কি এক্সপেক্ট করবে, এইখানেও ভার্টিক্যালটা থাকবে, তো তাহলে এইটা যেহেতু হরাইজন্টাল আছে সো কি হয়ে যাবে, সব ওয়েভ ব্লক হয়ে যাবে। এইটাই আমাদের নরমাল চিন্তা হওয়ার কথা না সাইমা? কিন্তু এইখানের মধ্যে ব্যাপারটা কি হয়, যখন নাকি কন্টেইনারটা পুরোটা খালি তখন ইয়েস এক্স্যাক্টলি দিস হ্যাপেন্স, যে যখন নাকি এমটি কন্টেইনার থাকে, ওকে, যখন নাকি এমটি কন্টেইনার থাকে তো তখন কি হয়, তখন কোনো ওয়েভ পাস করে না। বাট যখন নাকি সুগার সলিউশন থাকে ভিতরে তখন একটা মজার ব্যাপার হয়। যখন নাকি ভিতরে কি আছে, কোন একটা সুগার সলিউশন আছে, তখন দেখো প্রথমটার ভিতর দিয়ে পাস করে তো ভার্টিক্যালি প্লেন আসলো, কিন্তু এদিক দিয়ে কি হচ্ছে, সাম লাইট passes through, তো কিছু লাইট কি করতেছে, পাস থ্রু করতেছে, বাট হাউ, এটার তাহলে এক্সপ্লেনেশনটা কি? সুগার সলিউশনে কিছু ওয়েভ রিফ্র্যাক্ট করে এজন্য। কিছু রিফ্র্যাক্ট করে এর জন্য না, সুগার সলিউশন আমাদের প্লেন অফ অসিলেশনটাকে কি করে দেয়, টিল্ট করে দেয়, বুঝছো? তো তাহলে প্লেন অফ অসিলেশনটা ভার্টিক্যাল ছিল না, তাই প্লেন অফ অসিলেশনটাকে কি করছে, ভার্টিক্যাল পজিশন থেকে একটু কি করছে, বাঁকায় দিছে। তো একটু বাঁকায় দিছে দেখে নাও হোয়াট হ্যাপেন্স, এইটা এই হরাইজন্টাল প্লেনে কি পুরাটা ব্লক হয়ে যাবে না, কিছু হলেও তার কি করবে, কম্পোনেন্ট পাস করবে না মারিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই ব্যাপারটাই আমরা তখন বুঝতে পারছি যে সায়েন্টিস্টরা তারা এক্সপেরিমেন্ট করতে সময় এটা করছিল, প্রথমে দুই এন্ডে ক্রস পোলারয়েড রাখছে, যে একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল, তো তার মানে নো লাইট শুড অ্যাকচুয়ালি পাস থ্রু। কিন্তু সুগার সলিউশন কোনো একটা কাহিনী করে যার জন্য কি হয়, কিছু লাইট পাস করতে পারে। সো কি কাহিনীটা করে, সে প্লেন অফ অসিলেশনটাকে একটু করে কি করে দেয়, টিল্ট করে দেয়, তাই না?
সো এখন এই যে প্লেন অফ অসিলেশনটাকে একটু করে যে টিল্ট করে দিচ্ছে, তো ওইখানের মধ্যে কাজটা কি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করতেছে এটা কিন্তু আমরা বের করতে পারি। হাও? প্রথম পোলারয়েডটাকে ফিক্স রাখলাম, এখন সেকেন্ড পোলারয়েডের ভিতর দিয়ে তো প্রথমে পাস করলো নাকি, রিক্তি? সেকেন্ড পোলারয়েডের ভিতর দিয়ে প্রথমে পাস করলো। নাও হোয়াট উই উইল ডু, দেখো একটা প্রোট্রাক্টর আছে, এখন আমরা কি করব, এখন আমরা আমাদের সেকেন্ড পোলারয়েডটাকে ঘোরাবো। সেকেন্ড পোলারয়েডটাকে ঘুরায় 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 কি করব, সেকেন্ড পোলারয়েডটাকে ঘুরায় এমন একটা পজিশনে আনবো যখন কি না হয়, কোনো লাইট যেন পাস না হয়। সো যখন কোনো লাইট পাস হচ্ছে না তখন কি হচ্ছে, এ প্লেন অফ অসিলেশন আর ওপেনিং অফ দা পোলারয়েড তারা কি হয়ে গেছে, পারপেন্ডিকুলার হয়ে গেছে না? পারপেন্ডিকুলার হইলেই তো সবগুলো লাইট ব্লক হবে নাকি? সো তাহলে কি হইতেছে, প্লেন অফ অসিলেশনটার সাথে যখন নাকি আমাদের সেকেন্ড পোলারয়েডটাকে পারপেন্ডিকুলার বানায় দিলাম তখন কি হয়ে গেল, সবগুলো লাইট ব্লক হয়ে গেল। সো আমরা কিভাবে বের করব যে কত ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করছে? ইনিশিয়ালি ছিল হরাইজন্টাল, তো এই হরাইজন্টাল পজিশন থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানোর পর সব লাইট ব্লক করতে পারলাম, ওই পজিশনে এসে তখন আমরা কি হব, অ্যাঙ্গেল ডিফারেন্সটা বের করব যে আমাদের সেকেন্ড পোলারয়েডটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো লাগলো। তো ওখানে থেকে আমরা কি পাবো, উই উইল অ্যাকচুয়ালি গেট যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সুগার সলিউশনটা আমাদের কি করছে, প্লেন অফ অসিলেশনটাকে টিল্ট করছে। ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? তো এখন এই কাহিনী আমাদের করে লাভটা কি সাইমা? এটা আমরা কি করতেছি, এগুলো তো আমাদের বাচ্চাদের খেলনা না যে এগুলো আমরা করবো, লাইট যায় এই লাইট যায় না, এগুলো তো আমরা খেলার জন্য করতেছি না। এটা আমাদের কাজটা কি, এটা খুবই 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 বড় একটা কাজের মধ্যে ইউজ হয়, বুঝছো? কেমন কাজ? মনে করো যে চকলেট খাও না সাইমা, কোন চকলেট পছন্দ? আচ্ছা মুয়াজকে জিজ্ঞাসা করি, মুয়াজের কোন চকলেট পছন্দ? অ্যাপেনলিবে। আচ্ছা অ্যালপেনলিবে, ভেরি গুড। তো এখন এই অ্যালপেনলিবে কি শুধু বাংলাদেশেই পাওয়া যায় নাকি অনেক অনেক দেশে পাওয়া যায়? জানি না, বাংলাদেশে হয়তো। বাংলাদেশ নাকি ছাড়া অন্য বিদেশেও আছে। দেশগুলোতেও পাওয়া যায়, বুঝছো, বিদেশেও আছে। আচ্ছা তো মনে করো সাইমার যে ফেভারিট চকলেট ও চিন্তা করে করে বের করবে, এখনো বের করতে পারতেছে না। তো মনে করো যে ডেইরি মিল্ক, ঠিক আছে, ওদের যেসব চকলেট গুলি আছে, হ্যাঁ, তো ওগুলার মধ্যে তারা কি করে, তাদের কি প্রতিটা দেশে দেশে তাদের ফ্যাক্টরি আছে জেরিন? এগুলা তো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তারা তো জাস্ট একটা ফ্যাক্টরিতেই সব চকলেট বানাবে না। তারা কি করবে, যত যত দেশে তাদের সাপ্লাই করা লাগে প্রতিটা দেশে তাদের সাব ব্রাঞ্চ থাকে না? প্রথমে হ্যাঁ। একটা কোম্পানি হইলো, অনেক নাম কামাইলো, তো তখন তারা কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে। সো তারা কি করলো, প্রতিটা দেশে দেশে তাদের এরকম আলাদা সাবস্টেশন খুলছে। এখন এখানের মধ্যে কাজটা কি, মেইন যে শেফ ছিল যে নাকি চকলেটের রেসিপি জানে, সে কি সব জায়গায় যে যে বানাই দিয়ে আসতে পারবে চকলেট? ওইটা তো পারবে না। তো তাহলে তাদের একটা কি আছে, গুডউইলের ব্যাপার আছে না, যে তাদের অলওয়েজ কি করা লাগবে, কোয়ালিটিটা মেনটেন করা লাগবে। যদি তুমি বাংলাদেশে ওরকম ডেইরি মিল্ক খায় দেখো যে আরে কি এখানে তো টেস্ট ভালো না, তো তার মানে কি, তখন ওরকম নাম খারাপ হবে, তো তখন বলবে যে ডেইরি মিল্কের কোয়ালিটি ডেটোরিয়েট করছে, তাই না? তো তখন এর জন্য তারা কি করে, তারা কোয়ালিটি কন্ট্রোলের একটা কাজ করে। হোয়াট দে ডু, যতটুকু সুইটনেস, ঠিক আছে, যতটুকু সুগার তারা অ্যাড করবে, যতটুকু কনসেন্ট্রেশনের চকলেট তারা দিবে, সবকিছু তারা কি করে রাখে, রেসিপি লিখে রাখে। কিন্তু রেসিপি দেখলেই কিন্তু সব আসলে মিলে না, তাদের প্রত্যেকটা জিনিস কি করা লাগে, রেসিপিটা ওরকম প্রত্যেকটা পার্সেন্টেজ টু পার্সেন্টেজ বের করে। সো কিভাবে করে, মেইন যে শেফ, বুঝছো রিক্তি, মেইন যে শেফ আছে সে তার চকলেটটা বের করার পরে কি করা হয়, এই সুগার সলিউশন টেস্ট করে দেখে যে অ্যাকচুয়াল ডেইরি মিল্কের সুগার সলিউশন যেটা, ওইটা
প্লেন অফ অসিলেশনটাকে কতটুকু টিল্ট করে। তো বাকি যারা আছে তারা কি করবে, তারা প্রথম ব্যাচ অফ চকলেটসটা বানায়, তখন তারা কি করে, তারা টেস্ট করে যে তাদের রেসিপিটা ঠিক আছে নাকি। যখন নাকি তারা দেখে যে সুগার কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, তখন তারা কি করে, অ্যাডজাস্ট করে। আর যখন নাকি সুগার সলিউশনের কনসেন্ট্রেশন একদম কি করে যাবে, পারফেক্টলি মিলে যাবে, তো তখন তারা বুঝতে পারবে কি আচ্ছা ঠিক আছে রেসিপি এখন ঠিকঠাক মতো হয়েছে, এখন বাকি কাজ প্যাকেজিং ট্যাকেজিং এভরিথিং ওইসব জিনিস তারা করতে পারবে। বুঝছো? তো এই যে আমরা সুগার সলিউশনটা যে কি করে, প্লেন অফ অসিলেশন অফ লাইট কে যে টিল্ট করে দেয়, এটা খুবই খুবই আমাদের ইম্পর্টেন্ট কাজে আসে। এটা তো জাস্ট একটা এক্সাম্পল বললাম, এরকম আরো অনেক অনেক তারা কাজে ইউজ করে। যে কোকা কোলা অনেকগুলা দেশে তারা কি করে, ম্যানুফ্যাকচার করে, কিন্তু প্রতিটা জায়গাতেই তাদের কি আছে, কোয়ালিটিটা ওরকম সেম টাইপের মেনটেন করতে চায়, তাহলে যেন কি হয়, তাদের নাম খারাপ না হয় আর কি। ওকে, তো এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, optically active substances such as sugar solutions rotate the plane of polarization by an amount proportional to their concentration. তো কনসেন্ট্রেশন বেশি হলে বেশি টিল্ট করবে, কনসেন্ট্রেশন কম হলে কম টিল্ট করবে। আর আরেকটা হলো ডেপথ অফ দ্য লিকুইড, মানে সিলিন্ডারটা যত লম্বা হবে তত বেশি টাইম নিয়ে টিল্ট হবে, সিলিন্ডারটা যত শর্ট হবে তত কম টাইম নিয়ে টিল্ট হবে। ওকে, সো তাহলে এই ব্যাপারটা থ্রু হুইচ লাইট ট্রাভেলস, দিস ক্যান বি ইউজড টু মেজার দ্য কনসেন্ট্রেশন অফ সুগার সলিউশন। তো এটা আমাদের এর জন্য খুবই বড় একটা কাজে আসে। ওকে, আচ্ছা এই মিটিং আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, তো তাহলে আমরা ব্রেকের আগে যে জিনিসটা দেখতেছিলাম যে কি জিনিস, সুগার সলিউশনে কনসেন্ট্রেশন কি করা যায়, এরকম পোলারাইজেশন ইউজ করে বের করা যায়। বুঝছো? তো তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কাজে আসে। সরি, তো একটা কোয়েশ্চেন অনেক অনেক বেশি রিপিট হয়, কেমন জিনিস, যে ইফ লাইট which is an electromagnetic wave, যার কি থাকবে, বোথ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশন থাকবে, যে has both electric and magnetic field vibrations in different mutually perpendicular planes, যে ইলেকট্রিক ফিল্ড গুলা একটা প্লেনে ভাইব্রেট করে, ম্যাগনেটিক ফিল্ড গুলা আরেকটা প্লেনে ভাইব্রেট করে, then how can light ever be polarized? ঠিক আছে, তো তাহলে তোমার কাছে তো মনে হবে একটা ব্লক হয়ে গেলেও তো আরেকটা ঠিকই কি করার কথা, পাস করার কথা, এমন টাইপের ব্যাপার। তো এখন কাজটা কি, actually when we discuss oscillations and planes in this topic, we are only considering the electric field vibration. This does not mean that the magnetic vibrations are missing in the polarized light. We are just omitting them for simplicity, যে আমাদের জাস্ট বুঝার ইজির জন্য আমরা কি করি, ম্যাগনেটিক ফিল্ডটাকে অমিট করে রাখি, যে আমরা ভাবি যে ম্যাগনেটিক ফিল্ডটা নাই, জাস্ট ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি আমাদের লাইটটা বানানো থাকতো বা ওয়েভটা বানানো থাকতো, সো তাহলে পোলারাইজেশনের ব্যাপারগুলো কিভাবে কি হইতো, ওইসব জিনিসগুলো নিয়ে কাজ। ঠিক আছে, আর তোমরা যখন নাকি আরেকটু বড় হবা, A2 তে উঠবা, তখন তোমরা একটা মজার জিনিস দেখবা, আসলে ম্যাগনেটিক ফিল্ড বলতে কিছু না। এটা অ্যাকচুয়ালি এ লেভেলসে বলবো না, অল্প একটু বলবো, এটা তোমরা বড় হলে পরে দেখবা যে আসলে ম্যাগনেটিক ফিল্ড বলতে আসলে কিছু নাই। ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাকচুয়ালি হোয়াট, a special version of electric field. বুঝছো? ম্যাগনেটিক ফিল্ড জাস্ট কিছুই না, একটা ইলেকট্রিক ফিল্ডের স্পেশাল ভার্সন। কখন একটা চার্জড পার্টিকেল যখন মুভমেন্টে থাকে, তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না, ওই জিনিসটাই অ্যাকচুয়ালি কি, when an electric field is in motion, তখন কি হয়, ইলেকট্রিক ফিল্ডের একটা স্পেশাল ভার্সন ক্রিয়েট হয়, যাকে ম্যাগনেটিক ফিল্ড বলি। এইসব অনেক হাই লেভেলের ব্যাপার স্যাপার, এগুলা যখন চিন্তা করবা তখন মাথা একটু ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, এখন আমরা এগুলা নিয়ে কথা বলতেছি না, জাস্ট এমনি একটা মজার কথা বলে রাখলাম। সো উই আর অ্যাকচুয়ালি ডান উইথ ওয়েভস। ঠিক আছে সাইমা, তো ওয়েভস রিলেটেড কি কোনো কনফিউশন আছে? ওকে, ওয়েভ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, যে কোন একটা স্পেসিফিক কনসেপ্ট যদি তোমাদের ডিসকাস করা হয় দেন ভালো অর সামথিং?
ভাই ডিফ্রাকশন গ্রেডিং আছে না, হ্যাঁ হ্যাঁ, ওরে একটু দেখাই দেবা? আচ্ছা। ডিফ্রাকশন গ্রেটিং এর কি নিয়ে সমস্যা? মানে ওই ম্যাথ গুলো কেমনে করবো, মানে কিভাবে কিভাবে ক্যালকুলেট করবো? আচ্ছা, ম্যাথ গুলা কিভাবে ক্যালকুলেট করবো? ম্যাথ গুলা খুবই ইজি, আমাদের ফর্মুলা তো জাস্ট একটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ n lambda is equal to d sin theta। তো এখানের মধ্যে তোমার কয়টা ব্যাপার একটু মাথায় রাখা লাগবে। একটা হলো ইন সাম কেসেস, ঠিক আছে, অনেক সময় একটা অ্যাজাম্পশন করতে হয়। কেমন অ্যাজাম্পশন? অ্যাজাম্পশনটা হলো এরকম যে when theta is in radian and is very very small, তখন sin theta is approximately equal to theta। এটা জানো? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের স্পেসিফিক একটা এমসিকিউ এর মধ্যে পাবা, এন্ড অনেকগুলো ক্যালকুলেশনও সামনে কাজে আসতে পারে। ওকে, যে যখন নাকি থেটার ভ্যালু খুবই ছোট হয়, তো তখন sin theta is approximately equal to theta, এটা তুমি ক্যালকুলেটর বসাও টেস্ট করতে পারো। ঠিক আছে, তো এইটা একটা জিনিস। আর এখানের মধ্যে কাজগুলা কি, ক্যালকুলেশনস গুলি তুমি স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন দাও, তো তোমার কোয়েশ্চেনটার ক্যালকুলেশন আমি করে দেখাই দিতে পারি, বুঝছো? অর এলস আমরা কোয়েশ্চেন পেপার পড়তে সময় তখন আমরা এগুলা যখন ম্যাথ পাবো তখন দেখবো আর কি। ঠিক আছে, এমনিতে স্পেসিফিক তোমার এই ফর্মুলাটার মধ্যে কোনটা কি রিপ্রেজেন্ট করে এটা নিয়ে তো সমস্যা নাই নাকি? না ভাই, না না সমস্যা নাই, কোশ্চেন প্রিপারেশন করে ফেলবো। তো ওয়েভস নিয়ে আমাদের ডিসকাশন শেষ হলো, নাও উই উইল স্টার্ট কোয়ান্টাম ফিজিক্স। তো এখন এখানের মধ্যে কি বলতেছে? হ্যাঁ জেরিন, আমাদের এভরি ফ্রাইডে এক্সাম থাকবে, যে ওই উইকে আমরা যা যা শিখছি এসবের উপরে, বুঝছো? জাস্ট লাস্ট উইকটায় আমরা ইউনিট 1 এর এক্সাম নিয়েছি, বিকজ আমাদের ইউনিট 3 এর আনসার্টেনিটি ক্যালকুলেশন অল্প দেখছিলাম। তো এই উইকে ইউনিট 3 এর আমরা আরো কয়টা ক্যালকুলেশন দেখে দেন একবারে ইউনিট 2 এর ওয়েভস, ইউনিট 3 এর আনসার্টেনিটি ক্যালকুলেশনস এইসব নিয়ে আমরা পরীক্ষা দিব আর কি। ওকে, নেক্সট ফ্রাইডেতে? হ্যাঁ এই যে সামনের ফ্রাইডে, প্রতি ফ্রাইডে। ওকে, তো প্রথমের ব্যাপারটাই হলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখানের মধ্যে কাজটা কি, লাইট কি একটা ওয়েভ নাকি লাইট একটা পার্টিকেল, এটা নিয়ে হিউজ অ্যামাউন্ট অফ ডিবেট হয়েছে পাস্টে। তো এরপরে যে ফাইনালি তাদের সবাইকে ঝগড়া থেকে থামাইছে কি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। আচ্ছা ঠিক আছে, লাইট ওয়েভও লাইট পার্টিকেলও, এখন সবাই চুপ থাক, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো লাইটের কোন কোন প্রপার্টি গুলি পার্টিকেল প্রপার্টি, কোন কোন প্রপার্টি গুলি ওয়েভ প্রপার্টি, এই জিনিসটা সুন্দর একটা কমপ্লিট লিস্ট করা। কেমন? ফেনোমেনন, রিফ্লেকশন, এটা ওয়েভের মধ্যেও হয়, পার্টিকেলেরও কি হয়, রিফ্লেকশন হয়। যে আমরা কি করি, বল বাউন্স করি না, তো তাহলে ওইটাও কি একটা রিফ্লেকশন। তো তার মানে পার্টিকেলও রিফ্লেক্ট করতে পারে, ওয়েভও রিফ্লেক্ট করতে পারে। দেন রিফ্র্যাকশন, যে পার্টিকেল যখন নাকি কি করে, কোন একটা ডেনসিটি ভেরিয়েশনের মধ্যে দিয়ে যায়, তো তখন তাদের মধ্যে কি হবে, স্পিডের চেঞ্জ আসবে। তো তাহলে এটা ওয়েভের মধ্যেও হয়, পার্টিকেলের মধ্যেও হয়। তো তাহলে রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন it occurs in both wave and particle, কিন্তু interference this is only for wave, যে ওয়েভে শুধু কি করতে পারে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে, কিন্তু পার্টিকেল কোনো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে না। ইন্টারফিয়ারেন্স বলতে ব্যাপারটা কি বুঝাচ্ছি সাইমা? ইন্টারফিয়ারেন্স বলতে ব্যাপারটা বুঝাচ্ছে এই যে আমরা কি দেখি, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, এমন দেখি না? তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, কিছু কিছু জায়গায় ওয়েভ কি করতেছে, একজন আরেকজনকে ফুললি ক্যান্সেল আউট করে দিচ্ছে, কিছু কিছু জায়গায় দে আর কম্বাইনিং টুগেদার এন্ড রিইনফোর্সিং, মানে কি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে। কিন্তু আমরা পার্টিকেলের মধ্যে কি কখনো এমন পাবো? পার্টিকেল তো একটার সাথে একটা তুমি কোলাইড করলা, ঠিক আছে, একটার সাথে একটাকে কোলাইড করলে কি আরেকটা পার্টিকেল আমাদের ভ্যানিশ হয়ে যায়? এটা তো কখনো পসিবল না, তাই না? তো তাহলে ইন্টারফিয়ারেন্সের এই ব্যাপারটা, যে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সটাই আসলে আমাদের কি করে দেয়,
লাইট আর পার্টিকেলের মধ্যে এই ডিফারেন্স একটা ক্রিয়েট করে দেয় যে ওয়েভ কি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারে, কিন্তু পার্টিকেল নেচারটা কি করতে পারবে না, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করতে পারবে না। বুঝতে পারছো? এরপরে ডিফ্র্যাকশন, সেম কাজ। ডিফ্র্যাকশন শুধু কার মধ্যে হবে, ওয়েভের মধ্যে। পার্টিকেল কি করবে না, ডিফ্র্যাকশন নেচার শো করবে না। ডিফ্র্যাকশনের ডেফিনেশন দিতে সময় তোমাদেরকে বলছিলাম কি, দিস ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ ওয়েভ, যে তুমি যদি কোনো কিছুকে ডিফ্র্যাক্ট করে দেখাইতে পারো তো তখনই ইউ হ্যাভ প্রুভড হোয়াট, তুমি যদি কোনো একটা কিছুকে ডিফ্র্যাকশন করে দেখাইতে পারো ইউ হ্যাভ প্রুভড দ্যাট দ্যাট থিং ইজ আ ওয়েভ। ওকে, দেন পোলারাইজেশন, এটাও শুধু কার মধ্যে হয়, ওয়েভের মধ্যে। পার্টিকেল পোলারাইজেশন শো করে না। এটা খুবই মজার একটা জিনিস, তোমাদেরকে বলে রাখি। তুমি কিভাবে বুঝবা কোনো কিছু ওয়েভ নাকি কোনো কিছু পার্টিকেল? লামিয়া, ইউ ক্যান ডু ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন যদি তুমি করে দেখাও, ঠিক আছে, তুমি যদি লাইটকে কি করে দেখো, ডিফ্র্যাকশন করে দেখাও, তো তখন তুমি কি প্রুফ করে ফেললা, দিস ইজ আ ওয়েভ। আচ্ছা ঠিক আছে, ওয়েভ বুঝলাম, তো এখন এটা কি টাইপের ওয়েভ, লংগিটিউডিনাল নাকি ট্রান্সভার্স, এটা কিভাবে আলাদা করবা মারিয়া? প্রথমে একটা জিনিস ওয়েভ নাকি পার্টিকেল এটা বের করার জন্য কি করছি, ডিফ্র্যাকশন করাইলাম। এখন ওয়েভ প্রুফ করে ফেলছে, আচ্ছা ঠিক আছে সে একটা ওয়েভ। তো এখন এই ওয়েভের মধ্যেও তো দুইটা টাইপ, একটা লংগিটিউডিনাল একটা ট্রান্সভার্স। তো তাহলে এটা আমরা কিভাবে আলাদা করব, বাই পোলারাইজেশন। ওইটা তো আমাদের অসিলেশন, পারপেন্ডিকুলার, অসিলেশন, প্যারালেল, এই ব্যাপারগুলো তো আছে, কিন্তু এই জিনিসটা আমাদের ডেমনস্ট্রেশনের জন্য কি ইউজ করে, পোলারাইজেশন ইউজ করে। যে লংগিটিউডিনাল নাকি ট্রান্সভার্স এই জিনিসটা আলাদা করা যায় ইউজিং পোলারাইজেশন, বিকজ পোলারাইজেশন যদি করতে পারো তো তার মানে সে কি ট্রান্সভার্স ওয়েভ, বিকজ লংগিটিউডিনাল ওয়েভের কি হয় না, পোলারাইজেশন হয় না। ঠিক আছে, এন্ড ফাইনালি ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা আমাদের ওয়েভ প্রপার্টি দিয়ে এক্সপ্লেইন করা যায় না। এটা কি প্রপার্টি, পার্টিকেল প্রপার্টি অফ লাইট। সো তাহলে এই সবগুলা জিনিস মিলে কি দেখা গেছে, যে লাইট মাঝে মাঝে তার নেচার বদলায়, মাঝে মাঝে ইট বিহেভস অ্যাজ আ ওয়েভ, মাঝে মাঝে ইট বিহেভস অ্যাজ আ পার্টিকেল। সো এর জন্য আমাদের এই জিনিসটা আমাদের আসছে কি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সো কি বলতেছে, light is a wave and electron is a particle. Unfortunately, things aren't so straightforward. Particles can exhibit characteristics of both waves and particles. This phenomenon is known as wave particle duality. তো যেই ব্যাপারগুলো এতক্ষণ বললাম, যে প্রতিটা পার্টিকেলেরও ওয়েভ নেচার আছে, প্রতিটা ওয়েভেরও কি আছে, পার্টিকেল নেচার আছে। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস তো তোমরা পড়ছিলা নাকি কেমিস্ট্রিতে, তো এ লেভেলস এটা পড়ছো না, তোমার প্রতিটা বন্ড, ঠিক আছে, তুমি যে মনে করো যে কি করো, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে যে বন্ড দেখো, সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে কেমন টাইপের বন্ডিং, আয়নিক বন্ড নাকি কোভালেন্ট বন্ড? কোভালেন্ট, সোডিয়াম আর সরি আয়নিক, আয়নিক। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে আয়নিক বলছো, ইয়েস ঠিক আছে। কোভালেন্ট যে বলছিল ওইটাও যে ভুল হয়েছিল মুয়াজ, এমন না, তাদের মধ্যে কি আছে, কোভালেন্ট নেচারও আছে। বুঝছো, এভরি বন্ড হ্যাজ আ সার্টেন প্রপোর্শন অফ আয়নিক নেচার এন্ড কোভালেন্ট নেচার, কিন্তু যেটা প্রমিনেন্ট ওইটাই আমরা তখন বলি। ঠিক আছে, তো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে বন্ডিং এর মধ্যে মনে করো যে 90% সে আয়নিক, 10% কোভালেন্ট নেচার। তো তার মানে কোভালেন্ট যে নাই এমন না, প্রতিটা বন্ডের মধ্যে এরকম নেচার আছে। তো এমন সেম জিনিসটা হলো আমাদের ওয়েভ এন্ড পার্টিকেলের জন্য। প্রতিটা পার্টিকেলেরই ওয়েভের মধ্যেও কিছু নেচার আছে, পার্টিকেলেরও নেচার আছে, কিন্তু তাকে পার্টিকেল বলবো কখন, যদি পার্টিকেল নেচারটা প্রমিনেন্ট হয়। সেম গোস ফর ওয়েভ, যে ওয়েভ নেচারটা প্রমিনেন্ট হলে তাকে ওয়েভ বলি, কিন্তু পার্টিকেল নেচারটা প্রমিনেন্ট হলে তখন তাকে কি বলি, পার্টিকেল বলি। ব্যাপারটাকে ক্লিয়ার হইছে লামিয়া? জি ভাইয়া। সার্বিক কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এরপর আমরা দেখি লাইট ইজ আ ওয়েভ। কেমন, লাইট এক্সিবিটস কমন ওয়েভ এক্সক্লুসিভ প্রপার্টিজ। কেমন, ওয়েভ এক্সক্লুসিভ প্রপার্টি বলতে কি, যে জাস্ট এই প্রপার্টি গুলো ওয়েভই দেখায়, পার্টিকেল এইসব প্রপার্টি দেখাইতে পারে না। কোনগুলা, ইন্টারফিয়ারেন্স অর সুপারপজিশন, ডিফ্র্যাকশন, আর হলো পোলারাইজেশন, আর আরেকটা হলো ডপলার ইফেক্ট।
তো এখন এখানের মধ্যে ডপলার ইফেক্টটা আমাদের এএস এ পুরোপুরি নাই, ঠিক আছে? ডপলার ইফেক্টটা তোমরা ও লেভেলসে পড়ে আসছিল, ওইটা আবার এ2 তে পাবা। তো এখন এখানের মধ্যে বলতেছে কি, and like all other waves we can define radiation flux or radiation intensity, যে intensity is equal to কি, পাওয়ার পার ইউনিট এরিয়া, যে প্রতি 1 সেকেন্ডে একটা 1 মিটার স্কয়ার এরিয়ার উপরে কতটুকু এনার্জি ইলুমিনেট করা হচ্ছে, ওই জিনিসটাকে আমরা কি বলি, ইন্টেন্সিটি অর রেডিয়েশন ফ্লাক্স, ঠিক আছে? তো তাহলে ইন্টেন্সিটিটা কি হবে, intensity of light is equal to power per unit area, মানে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া, এটাই। যে পি দিয়ে হলো এনার্জি ইনপুট পার ইউনিট টাইম, আর এ দিয়ে হলো এরিয়া। ওকে, তো এইখানের মধ্যে একটা ইন্টেন্সিটির ব্যাপারটা বুঝাই দেই, দেখো খুবই ইজি। মনে করো তুমি যদি কি করো, কোন একটা কি বলে, এই মনে করো একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই একটা ক্যান্ডেল জ্বলতেছে, তুমি যদি তোমার হাত এরকম ক্যান্ডেলের কাছে আনো, তো তখন কি হয়, তোমার হাতে অনেক বেশি গরম লাগবে না? কিন্তু তুমি যদি তোমার হাতটা এইখানে রাখো, তো তখন কি হইতেছে, এত বেশি আগের মতো গরম লাগতেছে না। ওয়াই? বিকজ অত দূরে আসতে আসতে ক্যান্ডেলের যে হিট এনার্জিটা বা ক্যান্ডেলের যে লাইটটা, ওইটা কি হয়ে গেছে, স্প্রেড আউট হয়ে গেছে না? যে একটা বড় এরিয়ার মধ্যে ক্যান্ডেলের পাওয়ারটা তো সেম, যে ক্যান্ডেল তো এনার্জি যেটা ছাড়তেছে ওই এনার্জিটা ফিক্সড। তো যখন কাছে আসো, তো তখন কি হয়, অল্প এরিয়ার মধ্যেই ওই পুরো এনার্জিটা পাচ্ছ। কিন্তু যখন নাকি তুমি দূরে যাবা, তো তখন কি হবে, সেম অ্যামাউন্ট অফ এনার্জি একটা বড় জায়গা জুড়ে স্প্রেড আউট হবে। তো তখন কি পাবা, পার ইউনিট এরিয়াতে তুমি কম করে পাওয়ার পাচ্ছ বা এনার্জি পাচ্ছ। তো তখন ওখানে কি হবে, ইন্টেন্সিটিটা কম ফিল করবা। ব্যাপারটা কি বুঝা গেছে মারিয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, but is also a wave, এই যে light is a wave dot dot dot, but is কি বলে, light is a wave but is also a particle, হয়তো এখানের মধ্যে খুলে wave লিখছে, but is also a particle। কেমন জিনিস? It turns out that EM waves are made up of tiny packets of energies called photons। তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার হিসেবে কে কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জি ক্যারিয়ার হিসেবে কাজ করে ফোটন। ফোটনরা কি? ফোটনস আর প্যাকেটস অফ এনার্জি। প্যাকেট বলছে কেন স্পেসিফিক্যালি? বিকজ তাদের কতটুকু এনার্জি হোল্ড করতে পারবে, এই এনার্জির ভ্যালুটা হলো কোয়ান্টাইজড, মানে ফিক্সড, ঠিক আছে? তারা যত মন চায় তত এনার্জি নিতে পারবে না। ওকে, তো বলতেছে কি, দেখো, the energy of a photon depends on the frequency E is equal to hf, যেখানে h টা কি, h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেটা ওই কোয়ান্টিফিকেশনের কাজটা করে। তো কোয়ান্টিফিকেশনের কাজটা কেমন, লেটস সি। Thus photons are called quantum of electromagnetic radiation. This also explains why light shows certain characteristics only possible for particles, কেমন, photoelectric effect, and light also has what, light also possesses momentum। তো কেমন টাইপের ব্যাপারগুলো, লাইটের মোমেন্টাম রিলেটেড ক্যালকুলেশন আমরা এটুতে যে করব, এএস এ আমাদের জাস্ট ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটা। তো ফটো ইলেকট্রিক ইফেক্টের এখানে একটা ভিডিও আছে, আমরা ভিডিওটা ফার্স্টে দেখে নিই কি বলতেছে এখানে। আমরা একটু ইউটিউবে যাই, দেখি। কোন চ্যানেলের থাম্বনেইল প্রথমটার সাথে মিলতেছে। আচ্ছা, তো তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টের প্রথম ভিডিওটা আমরা দেখি কি বলতেছে। খুবই শর্ট একটা ভিডিও, তো তোমাদের আগেও বলছি মেইন যে কাজটা কি, ভিডিও চলতে সময় যদি কোনো প্রবলেম ফেস করো বুঝতে, তো হ্যান্ড রেজ করবে, আমি পজ দিয়ে তোমার কোশ্চেনের অ্যান্সারটা দিব। হ্যাঁ, তো দেখি।
Everybody knows Albert Einstein for his theory of relativity and the Nobel Prize he won for it. He also... What? I didn't win the Nobel Prize for relativity. I won it for explaining the photoelectric effect. Right, of course, sorry. Einstein won the Nobel Prize for his work on the photoelectric effect, which helped settle the age-old debate of what light is made of. So, what is it? Okay, let's rewind a little. Newton had thought light was made of particles, and his rival Hooke had thought it was a wave. And when technology advanced enough, some experiments proved Hooke was right. That proof, and Maxwell's equations describing light's behavior as a wave, made the debate die down, until the photoelectric effect was discovered. When light hits a cable next to another cable, electrons jump from one to the other. It was thought it happened because waves of light made atoms vibrate until they ejected an electron. But when it was measured carefully, a big contradiction was found. It only happened for light of some wavelengths. For others, no electrons jumped at all. Einstein was bewildered. The photoelectric effect should work regardless of the type of light. If light wasn't made of particles, and now it turned out that it couldn't be made of waves, what was it made of? After much reflection, he formulated a new hypothesis combining the two previous ones. What if light were made not of waves or particles, but of both? That is, what if light were made of wave packets? That concept, which we now call photons, allowed Einstein to write out equations that explain the photoelectric effect in 1905. This consolidated the idea that light can sometimes be described as a wave, sometimes as a particle, and sometimes as either. It was a revolutionary view, and it opened the field for quantum physics. Robert A. Millikan, an American experimental physicist, was unconvinced by Einstein's conclusions, so he set out to prove him wrong by carefully measuring the photoelectric effect. However, years later, Millikan ended up proving Einstein right, and they were both awarded the Nobel Prize in Physics. আচ্ছা, তো এখন এখানের মধ্যে ওই মিসকনসেপশনটা নিয়ে অলরেডি বলছে যে সবাই ভাবে যে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটির জন্য আসলে নোবেল প্রাইজ পাইছে, কিন্তু না, সে আসলে পাইছে কিসের জন্য? এই ফটোইলেকট্রিক ইফেক্টটা এক্সপ্লেন করার জন্য। সে তো বেসিক্যালি এক্সপ্লেন করছিল, কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্ট করে তার কনক্রিট প্রুফ দেখায় নাই। কিন্তু এই মিলিকান আইনস্টাইনকে ভুল করতে যায় উল্টা কি করছে, সে এক্সপেরিমেন্টের মধ্যে সব তার ডেটা কি করে, আইনস্টাইনের যে সাজেশন ছিল ওই সাজেশনটাকে সাপোর্ট করে, তো ইভেন্চুয়ালি দোনোজনে কি পাইছে, নোবেল প্রাইজটা পাইছে। বুঝতে পারছো? তো এইটা ছিল ফার্স্ট অফ অল আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের ইন্ট্রোডাকশন, যে ফটোইলেকট্রিক ইফেক্টটা কি। এটা জাস্ট আমাদের পার্টিকেল স্পেসিফিক, ঠিক আছে, আর পার্টিকেল এক্সক্লুসিভ একটা নেচার অফ লাইট, যে লাইট স্পেসিফিক্যালি এই প্রপার্টি বা এই ফেনোমেননের সময় কি শো করে, পার্টিকেল নেচারটা শো করে, ওয়েভ নেচার শো করে না। বাট হাউ, এই জিনিসটা আমরা আসলে কিভাবে জানছি? বিকজ যদি ওয়েভ হিসেবে বিহেভ করতো, তো তার মানে যে কোনো ওয়েভ দিয়ে কি করা পসিবল হইতো, যে কোনো ওয়েভলেন্থ বা যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট করানো পসিবল হইতো। কিন্তু আসলে কি দেখা গেছে, যে স্পেসিফিক একটা ফ্রিকোয়েন্সির কম হইলে কখনো ফটো ইলেকট্রিক ইফেক্টের জিনিসটা হয় না। তো ওই যে ফ্রিকোয়েন্সিটা, যে মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি যেটা লাগে ফটো ইলেকট্রিক ইফেক্ট করানোর জন্য, এটাকে আমরা কি বলতাম, মনে আছে নাম? মুয়াজ, এটার নাম কি? কিভাবে শুনি না, এবার বলো। The minimum frequency required to cause photoelectric emission. থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। Excellent, threshold frequency. So তাহলে এই threshold frequency টা দরকার হয় কিসের জন্য? In order to cause photoelectric emission. যদি এই ফ্রিকোয়েন্সি থেকে কম হয় তো তখন কি, the photons are not energetic enough, ঠিক আছে, যে ফোটন গুলা ইলেকট্রন গুলাকে এসকেপ করাইতে চায়, ওই ফোটন গুলার এনাফ এনার্জি যদি না থাকে তো তখন কি হয় না, ইলেকট্রন গুলি ওই এনার্জি দিয়ে বাইরে বের হয়ে আসতে পারে না। তো তোমার কাছে মনে হইতে পারে আচ্ছা একটা দিয়ে পারলো না, দুই তিনটা ফোটন একসাথে অ্যাবজর্ব করে দেন গেল, কিন্তু একটা ইলেকট্রন এট আ টাইম জাস্ট একটা ফোটনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। যদি ওই ফোটনের এনার্জিটা এনাফ হয় দেন ইলেকট্রনটা বের হইতে পারবে,
যদি ইলেকট্রনের এনার্জি কি বলে, যদি ফোটনের এনার্জিটা এনাফ না হয় দেন কি করতে পারবে না, ইলেকট্রনটা এসকেপ করতে পারবে না। তো এটা তো ওয়েভ নেচারের সাথে যায় না। ওয়েভ নেচার বলে কি, যে ওয়েভের এনার্জিটা ডিপেন্ড করে তার ইন্টেন্সিটির উপর। তুমি যত ইন্টেন্সিটি বাড়াবা তত বেশি কি হবে, এনার্জি। তো ইন্টেন্সিটি কম, ভালো কথা, তুমি কম ইন্টেন্সিটির লাইট অনেক দিন ধরে দিয়ে রাখলা, তো এনার্জি জমাইতে 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 ইভেন্চুয়ালি ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার কথা, কিন্তু আসলে এটা হয় নাই। তো তার মানে কি, ওয়েভ হিসেবে বিহেভ করে এমন যত রকমের প্রপার্টি ছিল সবকিছু দিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার ট্রাই করা হয়েছে ফটো ইলেকট্রিক ইফেক্টের, কিন্তু আসলে দেওয়া যায় নাই। তো তার মানে কি, এখানে লাইট ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না। তো তাহলে কি হিসেবে বিহেভ করতেছে, ইট ইজ বিহেভিং অ্যাজ আ পার্টিকেল। তো এর জন্য ইভেন্চুয়ালি আমরা কি করছি, ফাইনালি একটা কনক্লুশনে আসছি যে আচ্ছা ঠিক আছে, লাইট পার্টিকেল হিসেবেও বিহেভ করে, ওয়েভ হিসেবেও বিহেভ করে, ঠিক আছে। এখানে আমাদের বলতেছে কি, যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ম্যাথ, এই যে যেই এনার্জিটা দেওয়া হয়েছে, যে এনার্জিটা দিছে হলো hf, ওকে। তো এই এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে, একটা হলো ইলেকট্রনটা এসকেপ করার জন্য যতটুকু এনার্জি লাগে ওই এনার্জিটাকে আমরা কি বলি, ওয়ার্ক ফাংশন, তাই না। ওয়ার্ক ফাংশনটা কি, দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, তাহলে যেন কি হয়, ইলেকট্রনটা ফটো ইলেকট্রিক ইফেক্ট শো করে। আর এইচএফটা কি, অ্যাকচুয়ালি যে এনার্জিটা ইলেকট্রনকে দেওয়া হয়েছে, তো যে এনার্জি দেওয়া হয়েছে ওইটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে বড় হয় তো তখন কি হবে নাবিল, ওয়ার্ক ফাংশন তো ওই এনার্জি ইউজ করলো, কিন্তু তুমি যদি এক্সেস এনার্জি সাপ্লাই করে রাখো তো তোমার কি রেসিডুয়াল কিছু থেকে যাবে না। এক্সেলেন্ট। সো রেসিডুয়াল যে এনার্জিটা থাকে ওটা কি করবে, কাইনেটিক এনার্জি হিসেবে আমরা পাবো। তো তাহলে দিস ইজ কল্ড হোয়াট, দিস ইজ কল্ড Ke max। এখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলে কেন, বিকজ প্রতিটা আমাদের যে ইলেকট্রনস গুলা যে বের হয়, এই ইলেকট্রন গুলার সবার এনার্জি আসলে সেম না। কেউ কেউ অনেক নিচের লেয়ারের থেকে বের হয়, কেউ কেউ অনেক উপরের লেয়ারের থেকে বের হয়। তো এক একজনের এনার্জির অ্যামাউন্ট, যে রিমেইনিং এনার্জির অ্যামাউন্ট ডিফারেন্ট থাকে। তো তাহলে এখানের মধ্যে আমরা কি করছি, মিনিমাম ওয়ার্ক ফাংশন দিয়ে বাকি পুরোটা আমরা কিসে ডেডিকেট করে দিছি, কাইনেটিক এনার্জি হিসেবে ডেডিকেট করে দিছি, এমন টাইপের ব্যাপার। আর এটা আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের যে এক্সপেরিমেন্টটা ওইটা দিয়ে আমরা আরো এক্সপ্লেন করতে পারি যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নামটা কেন বলি। তো কি বলতেছে এখানে, ফটো ইলেকট্রিক ইফেক্ট ম্যাথ, a minimum amount of energy is needed to remove an electron from a metal surface. This energy is called work function, given by work function is equal to h into f naught. f naught টা কোনটা, যেটা একটু আগে মুয়াজ বললো যে threshold frequency, যেটা কি the minimum frequency needed for emission of photoelectrons. Okay, so photoelectrons have a maximum Ke given by this, so the difference between the given energy minus যতটুকু লাগছে এসকেপ করার জন্য। তো তাহলে যা দিছে মাইনাস যতটুকু খরচ হয়েছে, তো বাকি রিমেইনিং যে এনার্জিটা ওটা কি হিসেবে পাবো আমরা, লামিয়া, the remaining energy will be as kinetic energy, ঠিক আছে। জি ভাই। সো এই যে ফটো ইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট কি বলতেছে এখানে দেখি, the setup shown can be used to investigate photoelectric effect. Ke max is equal to E into Vs. Vs টা কি জেরেন মনে আছে, this is the stopping voltage, ঠিক আছে। আমরা কি করি, ফোটন দিয়ে এই যে দেখো লাইট অ্যাপ্লাই করতেছি, ফোটন এসে ফটো ইলেকট্রিক ইফেক্ট করাইলো, তো ফটো ইলেকট্রন এই মুভ করতেছে, তো ফটো ইলেকট্রন এদিকে যাচ্ছে। তো আমরা কি করব, ওই যে ভোল্টেজ জিরো করি না, এক্স্যাক্টলি, আমরা কারেন্টটাকে জিরো বানাই আর কি, বুঝছো, যে ওভারঅল পিডিটাকে জিরো বানাই দেই। তো ওভারঅল যদি সার্কিটে কোনো পটেনশিয়াল ডিফারেন্স না থাকে তো তখন কি হবে, কোনো ইলেকট্রনের ফ্লো হবে না। তো তখন ওখানে থেকে আমরা পাবো কি, যে ইলেকট্রন গুলাকে, যে ফটো ইলেকট্রন কাদেরকে বলি, ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে যে ইলেকট্রনস গুলো এসকেপ করে তাদেরকে আমরা আদর করে কি বলি, ফটো ইলেকট্রনস বলি। তো তাহলে ফটো ইলেকট্রনস গুলিকে কি করব আমরা, ফটো ইলেকট্রনস গুলো প্রথমে মুভ করতেছে, প্রথমে আমরা তাদেরকে অপোজ করার জন্য কিছু করতেছি না, আচ্ছা ঠিক আছে, ফটো ইলেকট্রন গুলো মুভ করতেছে। এখন ফটো ইলেকট্রন গুলোর ম্যাক্সিমাম এনার্জির ভ্যালু কত, এটা আমরা কিভাবে বের করি, ফটো ইলেকট্রন গুলাকে উল্টা ডিরেকশনে আমরা একটা ইএমএফ দেই। তো ফটো ইলেকট্রন গুলো মুভ করতেছে তোমার এই
ক্লকওয়াইজ ডিরেকশনে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের ভোল্টেজটা অ্যাপ্লাই করলাম। এই ডায়াগ্রাম ওয়াইজ সবসময় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মিলবে না, এই ডায়াগ্রামের রেফারেন্সে কথা বলতেছি যে ফটো ইলেকট্রন গুলো কি করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, বিকজ দে হ্যাভ আ সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রেসিডুয়াল, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হিসেবে যেটা পাইছিল ওইটা দিয়ে তারা কি করতেছে, এখন সার্কিটের মধ্যে ঘুরতেছে। তো আমরা এখন কি করব, তাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত এটা বের করতে চাই। তো তাহলে কিভাবে বের করব, আমরা উল্টা ডিরেকশন থেকে পিডি অ্যাপ্লাই করা শুরু করব। তো উল্টা ডিরেকশন থেকে পিডি অ্যাপ্লাই করলে ফটো ইলেকট্রন গুলো আস্তে আস্তে অপোজিশন ফিল করবে। তো ফটো ইলেকট্রন গুলো উল্টা ডিরেকশনে পিডি অ্যাপ্লাই করে 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 ইভেন্চুয়ালি টোটাল পিডি ইন দা সার্কিট, যে পুরো সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স কত বানাই দিলাম, 0 বানাই দিলাম। তো আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করে, হ্যাঁ আমরা উল্টা ডিরেকশনে যে ভোল্টেজ অ্যাপ্লাই করে সার্কিটের ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স 0 বানাই দিছি, মানে সার্কিটের টোটাল কারেন্টের ভ্যালুটাকে 0 বানাই দিছি, ওই উল্টা ডিরেকশনের ভোল্টেজটাকে আমরা কি বলি মারিয়া, ওই উল্টা ডিরেকশনের ভোল্টেজটাকে আমরা বলবো স্টপিং ভোল্টেজ। তো এই স্টপিং ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই চার্জ অফ এন ইলেকট্রন, এটা থেকে আমরা কি পাবো, দা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। ওকে, তো তাহলে এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি গুলো আমরা এইভাবে করে পাইলাম। আর কত ফ্রিকোয়েন্সি লাইট আমরা ইমিট করতেছি ওইটা তো আমরা ফ্রিকোয়েন্সি জেনারেটর থেকে জানি, যে আমরা নিজেরাই তো লাইটটা ইমিট করতেছি। তো আমাদের এমন একটা গ্রাফ আসে, সেই গ্রাফের এখানে কি এক্স ইন্টারসেপ্টে কি পাই, একটা ফ্রিকোয়েন্সি পাই, যে ফ্রিকোয়েন্সির জন্য কি, যে ফ্রিকোয়েন্সির জন্য কাইনেটিক এনার্জি 0। তো এই ফ্রিকোয়েন্সিটা কোনটা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা। আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে যত বেশি ফ্রিকোয়েন্সি দিবা এনার্জি বেশি থাকবে, মানে রেসিডুয়াল এনার্জি থাকবে। তো তার মানে তখন কি থাকে, একটা এক্সেস কাইনেটিক এনার্জি হিসেবে তারা ইউজ করতে পারে। সাইমার কি মনে পড়তেছে ব্যাপারগুলি? আচ্ছা, আর এখানে মধ্যে আমাদের এই গ্রাফের গ্রেডিয়েন্টটা স্পেশাল একটা জিনিস দেয়, যে তুমি প্রতিটা মেটালের জন্য, যে তুমি মনে করো যে জিঙ্কের জন্য একবার এক্সপেরিমেন্ট করলা, জিঙ্কের জন্য এই গ্রাফ পাইছো, তুমি অন্য মেটাল দিয়ে এক্সপেরিমেন্ট করলা, অন্য আরেক মেটাল, অন্য আরেক মেটাল, যতগুলি মেটালই নাও না কেন প্রতিজনের কি, প্রতিজনের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আলাদা, কিন্তু সবগুলার লাইনগুলা কিন্তু প্যারালেল। কেন লাইনগুলা প্যারালেল, বিকজ তাদের গ্রেডিয়েন্টটা কি দেয়, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেয়। কোনটা, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় মানে কি, গ্রেডিয়েন্ট যদি সেম থাকে সবার, তো তার মানে দোজ লাইনস উইল বি হোয়াট, দে উইল বি প্যারালেল টু ইচ আদার। আর রিক্তি বলতো, এই লাইনগুলাকে এক্সটেন্ড করে নিচে যদি আমরা নেই, এখান থেকে আমরা কি পাই, এই যে এনার্জি গুলা পাবো, এটা তো এনার্জি অ্যাক্সিস আর এটা হলো ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস। তো এখান থেকে আমরা কি পাই, মনে আছে, এখান থেকে আমরা পাই ওয়ার্ক ফাংশন বলি, ঠিক আছে। The negative y-intercept gives us the work function, the x-intercept gives us the threshold frequencies, and the gradient gives us what? And the gradient gives us the Planck's constant. Okay, তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা লাগবে, যেটা কি, ওই যে আমরা y is equal to mx plus c এই গ্রাফের সাথে কম্পেয়ার করতে পারি কিভাবে, y axis এ হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, x axis এ হলো ফ্রিকোয়েন্সি, আর এইটা। তো তাহলে y axis এ ম্যাক্সিমাম ke, x axis এ হলো ফ্রিকোয়েন্সি। তো তাহলে y ইন্টারসেপ্টে আমরা কি পাবো, নেগেটিভ অ্যাক্সিস এ y ইন্টারসেপ্ট পাবো, যেটা কি দিবে, ওয়ার্ক ফাংশন। আর গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দেয়। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? ওকে, কারো যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে খুবই ভালো। তো এখন এখানের মধ্যে ইলেকট্রনসরা কি করতেছে, ইলেকট্রনস ইউজুয়ালি অ্যাক্ট লাইক পার্টিকেলস, যে ম্যাক্সিমাম সময় ইলেকট্রনরা কি করে, পার্টিকেল নেচার শো করে, যে দে হ্যাভ আ ফিক্সড মাস এন্ড চার্জ, আয়নাইজেশন ইজ পসিবল ইউজিং ইলেকট্রনস। আর ইলেকট্রনস এর কি আছে, মোমেন্টাম আছে, বিকজ দে হ্যাভ মাস, দে হ্যাভ আ ভেলোসিটি। তো তাহলে কি থাকবে, ইলেকট্রনস হ্যাভ আ মোমেন্টাম। কিন্তু ইলেকট্রনও আবার মাঝে মাঝে কি করে,
তার তো নরমালি একটা পার্টিকেল হিসেবেই তাকে আমরা চিনি, কিন্তু ইলেকট্রনের মধ্যেও কি আছে, ওয়েভ টাইপের নেচার আছে। কিভাবে ইলেকট্রন কি করে, এই ইন্টারফিয়ারেন্স এন্ড ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করে। কেমন, electrons also exhibit wave properties like interference and diffraction. The wave-like properties are particularly noticeable at what? The wave-like properties are particularly noticeable at high energies. তাই হাই এনার্জির এই ব্যাপারগুলা আমরা পার্টিকেল ফিজিক্স এর ইউনিট 4 এ যখন আসব তখন দেখব, ঠিক আছে? ইউনিট 4 এ এই পার্টিকেল ফিজিক্স এর মধ্যে দেখব যে ইলেকট্রন গুলাকে হাই এনার্জি দেয় কিভাবে। পার্টিকেল অ্যাক্সেলারেটর নামের কয়টা জিনিস আছে বুঝছো? পার্টিকেল অ্যাক্সেলারেটর ওরা কি করে, এরকম চার্জ পার্টিকেলদেরকে অনেক 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 হাই ভেলোসিটি পর্যন্ত কি করতে পারে, অ্যাক্সেলারেট করে নিয়ে যেতে পারে। তো তখন কি হয়, দে গেইন এনার্জি। তো তখন অনেক মজার মজার কতগুলো এক্সপেরিমেন্ট করা যায়, বুঝছো? তো ইলেকট্রন ডিফ্র্যাকশনের কথা কি বলতেছে, when high speed electrons, যেটা বলছে হাই এনার্জি মানে কি অনেক বেশি কাইনেটিক এনার্জিতে মুভ করবে আর কি, pass through a crystal sheet, they produce a diffraction pattern on the screen. So এই কোন একটা ক্রিস্টালের ভিতর দিয়ে যে তোমরা এই সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল, দেন এসব অন্য টাইপের যেসব কম্পাউন্ড গুলি তাদের স্ট্রাকচার আঁকো না, ডায়মন্ডের যে স্ট্রাকচার আঁকো, এইসবের যে স্ট্রাকচার আঁকো, স্ট্রাকচার গুলি পাইছে কেমন, আমরা কি চোখে দেখতে পারি ওইসব? তো স্ট্রাকচার গুলি যে ডায়মন্ডের স্ট্রাকচার, গ্রাফাইটের স্ট্রাকচার, এইসব অ্যাকচুয়ালি বের করা হয়েছে কিভাবে, বাই ইলেকট্রন ডিফ্র্যাকশন। এই যে ডায়মন্ডের যে এরকম টেট্রাহেড্রাল যে নেচারটা, ঠিক আছে, তো এইসব জিনিস আসলে বের করা হয়েছে কিভাবে? হ্যাঁ ওইটা পাক দেখতে, তোমরা কষ্ট না পাইলে হইলো। এখন এখানে বলছে কাজটা কি, যে ডায়মন্ডের যে স্ট্রাকচারটা, এই ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা চোখে দেখি না, এগুলো আসলে বের করা হয়েছে কিসের থ্রুতে, বের করা হয়েছে ইলেকট্রন ডিফ্র্যাকশনের থ্রুতে, বুঝছো? এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কাজে আসে। তো এখানে কাজটা কি দেখো, লাইট electrons also produce patterns of fringes after passing through diffraction grating. কেমন, diffraction is the most evident when wavelength of the electron is close or similar to the atomic spacing or the crystal spacing. মানে কেমন, আমরা জানি না যে ডিফ্র্যাকশন সবচেয়ে ভালো কখন হয় নাবিল, যখন গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ সমান সমান হয়, তাই না? সো যখন নাকি ইলেকট্রনের ওয়েভলেন্থ মানে কোন ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু হোয়াট, h বাই mv, তাই না? সো এই ডি ব্রগলি ওয়েভলেন্থ যখন নাকি কি হবে, অ্যাটমিক স্পেসিং যে যার ভিতর দিয়ে পাস করাতে চাইতেছো তার মধ্যে যে স্পেসিং ওইটা সমান যদি হয় বা কাছাকাছি যদি হয়, তো তখন কি হবে, তখন ইলেকট্রনগুলি সবচেয়ে সুন্দর মতো ছড়ায় যাবে। তো তখন আমরা সুন্দর একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাবো। ওইটা দেখে আমরা বুঝতে পারি যে যে ক্রিস্টালের ভিতর দিয়ে পাস করলো তার ইন্টারনাল স্ট্রাকচার দেখতে কেমন, ওই ব্যাপারটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থের কথাটা যে বললাম, এই যে ডি ব্রগলি ইকুয়েশনটা, আচ্ছা, তো ডি ব্রগলি ইকুয়েশনের এখানে থেকে আজকে আমরা শেষ করব। ওকে, এনার্জি লেভেলের ওই জিনিসটা আমাদের এক্সট্রা একটা জিনিস, আজকে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে অলরেডি। তো এই ডি ব্রগলি ওয়েভলেন্থ আর ইকুয়েশন পর্যন্ত আমাদের এখন থাকবে, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব, ঠিক আছে? মুয়াজ, তুমি নাকি অনেক কষ্ট পাচ্ছ, তোমার বান্ধবীরা বলতেছে। সে কষ্ট ওদের কথা শুনো না ভাইয়া, আমার নামে উল্টাপাল্টা কথা বলে ওরা। না, তোমার নামে তো ভালো ভালো কথা বলতেছে। কেমন কষ্ট ভাই? কে জানে, আমি তো বুঝতেছি না, আস্তে আস্তে বুঝতে পারবো, সমস্যা নেই। ওকে, তো আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সাইমা, জেরিন, কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, এটা নিয়ে আমরা কথা বলি, না হলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো আর কি। আচ্ছা, সানডে থেকে আবার ইউনিট 1 নিবা, মানে কি কয় টুইসডে তে ইউনিট 1 নিবা না? হ্যাঁ হ্যাঁ, তখন কি হচ্ছে একটা পেপার দিছিল, ওটা মানে করাইলে সলভ করাইবা? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা ওইটা ততক্ষণে আসিফের চেক হয়ে যাওয়া উচিত। আসিফ বলছে যে পরশু দিনের মধ্যে দিয়ে দিবে, সো এটা দেখি ওটা সলিউশন করাবো আর কি, ঠিক আছে? না, ওয়ার্কশিট দিছিল একটা বাসার জন্য, ওইটার কথা বলছি।
ও আচ্ছা, ওইটাও ঠিক আছে, দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা। ওকে, ঠিক আছে সায়মা, তো তাহলে বাকি সবাই চলে যাক, তুমি ক্লাস করো নাকি? তোমার ছুটি চাইতে মন চাইতেছে না। ওকে, তো তাহলে আমরা ক্লাস এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।